সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, পরিবর্তন করে তোলে মানুষকে। কখনো কখনো দূরত্ব বাড়তে থাকায় মানুষটি দূরত্ব বুঝিয়ে দেয়, কাউকে বা শিখিয়ে দেয় পরিস্থিতির সাথে মানিয়ে নিতে। প্রসঙ্গ যদি হয় গুরুত্বের, তাহলে আহনাবের শূন্যতাকে ইঙ্গিত করা যায়। কাছে থাকতে যে মানুষটির গুরুত্ব কিংবা সঙ্গ সে উপলব্ধি করেনি, বরঞ্চ উপেক্ষা করে গেছে, দূরে যেতেই সে ধীরে ধীরে গুরুত্ব বুঝতে শিখে গেছে। কিন্তু ওই যে স্বভাবসুলভ সমস্যা তার, চাপা স্বভাব, গম্ভীরতার কারণে মুখ ফুটে বলতেও পারছে না, আমি তোমাকে সত্যি খুব মিস করছি। পাছের মেয়েটি কি না কি ভেবে বাসে, হাসবে বোধহয় খুব। তবে হ্যাঁ, সে নানা আকার ইঙ্গিতে হোক, গানের ভাষায় হোক, নিজের অবস্থান বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। কিন্তু হায়, মেয়েটা বোঝে নাকি বোঝে না কে জানে। অন্যদিকে পরিস্থিতির সাথে সময়ের সাথে নিজেকেও মানিয়ে নিয়েছে অর্ষা। বন্ধুদের সঙ্গ, শ্বশুর শাশুড়ির সঙ্গ, মাঝে মাঝে বাবার বাড়ি যাওয়া, এসব কিছুর মাঝে অর্ষা আটকে আছে। অন্য কিছু ভাবার সময়ই হয়ে ওঠে না। তাতেই বা কি আসে যায়, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারলেই। মনকে সে মানিয়ে নিতে পারেনি কোনো রকম বুঝ দিতে। অবাধ্য মন বারবার ছুটে যায় সেই গম্ভীর রাশবাহী মানুষটির কাছে। ইচ্ছে করে শক্ত করে জড়িয়ে ধরে বুকে চেষ্টা মেটাতে দেয়। কত যে আকুলতা মানুষটিকে একবার জড়িয়ে ধরার জন্য, তা যদি সে জানতো, তৎক্ষণাৎ ছুটে আসতো সুদূর সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে। সে না কখনো মানুষটিকে মুখ ফুটে এসব কথা জানাতে পারবে, আর না সে মানুষটি কখনো জানতে পারবে। সময় শুধু শিখিয়েছে, বুঝিয়ে দেয় না। মাঝে মাঝে প্রবল আফসোস এবং দীর্ঘশ্বাসের কারণও হয়। দুপুর ৩টা পার হয়েছে। ঘড়ির বড় কাঁটাটি এখন 10-এর দিকে। রেনু মিল্কশেক বানিয়ে এনেছে, গ্লাসটি টেবিলের উপর রেখে বলল, আপা, খাইয়া নন, গরমের মধ্যেই ভালো লাগবে। অর্ষা নাক মুখ কুঁচকে বলল, উফ, আমার একটু ভালো লাগে না, বমি চলে আসে। খাও, খাইতে হইব, খালা আদেশ। শাশুড়ি মায়ের আদেশ অমান্য করার মতো সাহস বা কলিজা অর্ষার নেই। মা যখন বলেছে খেতে, তখন সে অবশ্যই খাবে। গ্লাসটি হাতে নিয়ে সে রেনুকে জিজ্ঞেস করলো, ফ্রিজে আইস কিউব আছে রেনু আপা? হ, আছে তো, এনে দিব? রেনু হেসে ফেলে। হেসে হেসে বলে, আপনার যে কেমন বাচ্চাগো মতো মুখটা করেন না, আনতাছি আমি। রেনু গিয়ে 4 টুকরা আইস কিউব এনে গ্লাসে দিয়ে দেয়। মিল্কশেক বরফ কুচি কিংবা আইস কিউব মিশিয়ে দিলে খেতে মন্দ লাগে না। অর্ষা গ্লাসের এক চুমুক দিয়ে বলল, রেনু আপা, কাজ না থাকলে একটু বসেন। রেনু বসলো। কয়েক চুমুকে গ্লাস খালি করে হাতে উল্টো পিঠে মুখ মুছে নিল অর্ষা। ওনার হাত মুছে বলল, মা কি করেন? শুয়েছে মনে হয়। আহিল বাসায় নেই? না, ভাইজান তো খালুর লাগে অফিসে গেছে। আহিল ভালোই দায়িত্ব বুঝে নিতে শিখে গেছে। হ, এই বাড়ি 2 ছেলে ব্যাপক ভালো আপা। তয় রাগ উঠলে মাথা ঠিক থাকে না। কেন, কিছু হয়েছে নাকি? এমন কিছু হয় নাই। আপনি যখন বিদেশে গেছিলেন তখন আহিল ভাইজানের খুব রাগ করছিল। তার একটাই কথা, কেন তারে না জানাইয়া আপনারে একা পাঠাইছে। অর্ষা গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, ওর মতো ফ্রেন্ড পাওয়া আসলে খুব ভাগ্যের ব্যাপার। আর নিঃসন্দেহে আমি সেই ভাগ্যবতী। দোয়া করি আপনি সারা জীবন এমন সুখে থাকেন আপা। জানেন রেনু আপু, আমার জীবনে মানুষের আনাগোনা খুব বেশি নয়। বিয়ের পর মানুষের সংখ্যা কিছুটা বেড়েছে। বাবা মা আপনি সুইজারল্যান্ডে, লিলি আন্টি আর স্মিথ, আপনারা এত বেশি আপন হয়ে গেছেন যে মাঝে মাঝে যদি কখনো ভাবি এই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে দম আটকে আসে আমার। দূর বাবা, আপনি যে উল্টাপাল্টা কি ভাবেন। আমরা সব সময় থাকুন। যদি কিছু মনে না করেন, একটা কথা বলেন। বিয়ের পর সবাই কথাই তো কইলেন, বড় ভাইজানের কথা কইলেন না কেন? অর্ষা অপ্রস্তুত হয়ে বলে, এই প্রশ্নের উত্তর তো তার জানা নেই। সেই মানুষটির কথা কেন বলল না? দ্বিধার জন্য প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলল, তার কথা আর কি বলবো, সে তো ব্যস্ত মানুষ। তার থাকা না থাকা একই কথা। আপনি কি আবার বিদেশে যাইবেন জানি না, তবে ক্যাথিয়ন আর অ্যানিয়নকে খুব মিস করি। বিড়াল দুটো তিয়াসের মতো নেউটে ছিল। হ জানি, ভিডিওতে দেখছিলাম।
অর্ষা বিস্মিত হয়। সে তো কখনো ভিডিও করেনি, পাঠায়নি। তাহলে অবাক হয়ে জানতে চাইল, কিসের ভিডিও? বড় ভাইজান খালার মোবাইলে পাঠিয়েছিল, তখন দেখছিলাম। অবাক হওয়ার পাশাপাশি মনে মনে একটু খুশি হয় অর্ষা। লুকিয়ে লুকিয়ে সে তাহলে ভিডিও করত। মনে মনে হেসে ঘড়ির দিকে তাকায়। 3:30 বেশি বাজে। গল্প করে অনেকটা সময় কাটিয়েছে। অর্ষা উঠে গেল। ওয়ার্ড্রোব থেকে বোরখা বের করে রেডি হতে হতে বলল, আমি একটু আমাদের বাড়িতে যাব, তিয়াসকে দেখতে। মা ঘুম থেকে উঠলে বলে দিবেন। আর আহিল যদি আমার আসার আগে চলে আসে তাহলে বলে দিবেন আমার নিয়ে আসতে। রাত হওয়ার আগে যদি আমি চলে আসি তাহলে তো আসলামই। আইসা, সাবধানে যাইয়েন। অর্ষা যখন ওদের বাড়ি পৌঁছায় তিয়াস তখন উঠানে পাটির ওপর বসে খেয়েছিল। অর্ষাকে দেখতে পেয়ে যেন আকাশে চাঁদ হাতে পেয়েছে এমন ভাবে দৌড় ছুটে যায়। অর্ষা তিয়াসকে কোলে নিয়ে চুমু খায়। কুসুম বারান্দায় বসে রান্না করছিল। অর্ষা বারান্দার দিকে যায়, জিজ্ঞেস করে, কেমন আছো ভাবি? কুসুম বসার জন্য একটা বেতের মোড়া এগিয়ে দিয়ে বলল, ভালো আছি, বস। তিয়াসকে কোলে নিয়ে অর্ষা বলল, অর্ষা, আনা চকলেট খাওয়া ব্যস্ত তিয়াস। ভাইয়া কখন আসবে? জানতে চাইল অর্ষা। কুসুম তরকারি কাটতে কাটতে বলল, 7টায় ছুটি হয়। আসতে আসতে 7:30 বাজে। চা বানিয়ে দেব? উহ, চা খাবো না এখন। তাহলে শরবত বানিয়ে দিচ্ছি। কিছুই লাগবে না ভাবি, তুমি বস। কুসুম শুনল না। সে ঘরে গিয়ে চিনির বয়ম আর ফ্রিজ থেকে লেবু এবং ঠান্ডা পানি নিয়ে এলো। তরকারি কাটা বাদ দিয়ে শরবত বানাচ্ছে আগে। অস অভিভূত হয়। ভাবির মধ্যে কত পরিবর্তন এসেছে। যেই ভাবি আগে অর্ষাকে দূর দূর করে, সেই ভাবি এখন অর্ষাকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। শরবত বানিয়ে কুসুম আবার তরকারি কাটছে। অর্ষা শরবতের গ্লাস এক চুমুক দিতে তিয়াস বলল, আমিও শরবত খাবো। অর্ষা আর খেলো না। কুসুম খুব সন্তর্পণে জিজ্ঞেস করলো, তিয়ার সাথে কি তোর কথা হয়? অর্ষা তাকিয়ে থাকে। উত্তর দেওয়ার আগে কুসুম ফের বলল, আমার মিথ্যা বলবি না, খবরদার, সত্যটা বল। না, রেজাল্টের দিন ফোন দিয়েছিল শুধু। কুসুম অবাক হয়ে তাকায়। জিজ্ঞেস করে, কেন? কি বলছে? ভালো রেজাল্ট করার জন্য শুভকামনা জানিয়েছে। আর কিছু বলেনি? না, ফোনই যায়নি আর। ব্লক করে দিয়েছে নাকি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেছে, বলতে পারে না। কুসুম চুপ হয়ে যায়। খুব মনোযোগ দিয়ে তরকারি কাটলো। মন বলছে সে অন্য কিছু। অর্ষা তাকে ঘাটায় না, নীরব থেকে তিয়াসকে শরবত খাইয়ে দিচ্ছে। মৌনতা কাটিয়ে কুসুম নিজেই বলল, তিয়ার সাথে আমার মাঝে মাঝে কথা হয়। অর্ষা বিস্মিত কণ্ঠে জানতে চায়, সত্যি? কোথায় আছে এখন আপু? সিলেটে আছে। কেন সেদিন চলে গিয়েছিল জিজ্ঞেস করনি? করেছি, ওর সম্পর্ক ছিল একটা, তার সাথেই পালিয়েছে। তাহলে বিয়েতে কেন রাজি হয়েছিল? কুসুম দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমার প্রেশারের জন্য। কিন্তু কে জানতো বিয়ের দিনই এমন অঘটন ঘটাবে? আসলে কি বল, ভাগ্য বিয়ে ছিল তোর সাথে, তাই এমন হয়েছে। আপু আসে না কেন তাহলে? তোর ভাইয়ার জন্য। কিয়া ফোন করছিল, বলেছিলাম বলে যা তা শুনিয়েছে আমায়, তাই আমি আসতে বারণ করেছি। যার হাত ধরে পালিয়েছে তার সাথে থাকুক, আমাদের কাছে আসার আর কি দরকার? তাই বলে এমন দূরে রাখবে? মাফ করে দিলেই তো পারো। ও যাই চেয়েছে তাই করেছে, এখন আর মাফ করে কি হবে? কোন নাম্বার চালাই এখন? আছে তোমার কাছে? আমার ফোনে সেভ করা আছে, দেখ। ফোন ঘরে ওয়ার্ড্রোবের ওপর রাখা। তিয়াসকে কোল থেকে নামিয়ে অর্ষা ঘরে যায়। ফোন থেকে কেয়া নাম্বারটি নিজেই নাম্বার ঢুকে দেয়। এতদিন যখন অভিমান রাগ ছিল তখন আর সেই সব নেই। কতগুলো মাস পার হয়েছে দুজনের দেখা হয় না। নাম্বার নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় আহনাফের কল আসে। মুচকি হাসি ফুটে ওঠে অর্ষার ঠোঁটের কোণে। বাইরে না গিয়ে ঘরে বসে ফোন রিসিভ করে সালাম দেয়। আহনাফ সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। তোমাদের বাসায় এখন? আপনাকে কে বলল? মাকে ফোন করেছিলাম। বাসায় যাবে কখন? ভাইয়া আসলে দেখা করে যাব। একটু থেমে নিজেই বলো, একটা কথা বলি। হুম। আপনি আসবেন কবে? কেন, মিস করছো? অর্ষা থতমত খেয়ে বলো, তেমন কিছু নয়, সবাই জিজ্ঞেস করে তাই জানতে চাইলাম। ও, তুমি নিজে থেকেই জানতে চাওনি তাহলে? জানি না শিওর কবে যাব। ঈদের কিছুদিন আগে হয়তো, নয়তো ঈদের পর। না আসলেই হয়। কোথায় এখন?
বাইরে রেস্টুরেন্টে আছি আমি, হেলেন আর গ্লোরিয়া। গ্লোরিয়ার নাম শুনে মেজাজ গরম হয়ে যায় অর্ষার। কোনো রকম নিজেকে কন্ট্রোল করে বলো, ঠিক আছে রাখছি এখন। কেন, ব্যস্ত তুমি? অর্ষা হোয়াটসঅ্যাপে মেসেজ টোন বেজে ওঠে তখন। চেক করে দেখে গ্রুপে রেশমি মেসেজ। তোরা কোথায়, কে আছিস রে? তাড়াতাড়ি কল আয়, সর্বনাশ হয়ে গেল রে। মেসেজ দেখে অর্ষা কিছুটা ঘাবড়ে যায়। ও আবার কি হলো? এদিকে অর্ষাকে নিশ্চুপ থাকতে দেখে আহনাব বলল, কি হলো? সম্বিত ফিরে পায় অর্ষা বলল, হ্যাঁ, না কিছু না, আমাদের বাসা আছি তো, পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা, রাখছি, আল্লাহ হাফেজ। অর্ষা শোনো। জি। কিছুক্ষণ দুপাশে নীরবতা চলে। আহনাব ক্ষীণ স্বরে বলে, মিস ইউ। গ্রীষ্মের দাবদাহ কড়া রোদের মধ্যে চারদিকে যখন একটু বাতাসের গন্ধ নেই, ঠিক সেই মুহূর্তে ভারী বর্ষণ যেমন অপ্রত্যাশিত হয় পথিকের নিকট, তেমনি অপ্রত্যাশিত ছিল আহনাফের নিজের থেকে বলা মিস ইউ কথাটি। এর পূর্বে অর্ষা আহনাফের থেকে অপ্রত্যাশিত অনেক কিছু পেয়েছে, আজও তার ব্যতিক্রম হয়নি। হুটহাট লোকটা চমকে দিতে ওস্তাদ। অর্ষার নীরবতা রেশ কাটার পূর্বেই আহনাফ নিজেই কল কেটে দেয়। কিছুক্ষণ থম মেরে বসে থাকে অর্ষা। দীর্ঘশ্বাস নিয়ে হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপে যায়। এর মধ্যে অনেকে মেনশন করেছে কলে জয়েন করার জন্য। অর্ষা গ্রুপ কলে জয়েন হওয়ার পর রেশমি ধমক দিয়ে বলে, এতক্ষণ লাগে আসতে? রেশমি কণ্ঠস্বর চাপা উত্তেজনা স্পষ্ট টের পাচ্ছিল সকলে। আহিল বলল, রাগারাগি বাদ দিয়ে এখন আসল কথা বল, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা না রে ভাই, ঘটনা দারুণ ঘটে গেছে। লামিয়া রেস্টুরেন্টে ওই ছেলেটার কথা মনে আছে তোর? ওই যে সিঁড়িতে হাতের সাথে যে হাত লেগেছিল, জানতে চাইলো রেশমি। লামি বলল, মনে আছে। পরে কি হয়েছে বল। বিয়ের জন্য আজকে মা অনেকগুলো সিভি নিয়ে এসেছে, বুঝেছিস? বল চয়েস করতে। প্রচন্ড অনীহা নিয়ে শুধুমাত্র মায়ের ভয়ে সিভিগুলো দেখেছিলাম। তখন দেখি ওই ছেলেটাও সিবি সেখানে। ছেলেরা বাদে মেয়েরা সকলেই বেশ অবাক হয়ে যায়। রেস্টুরেন্টে ওই ঘটনার সময় আশি আর দিদার আগে ভিতরে ঢুকে পড়েছিল, আর আহিল তো বাইরেই ছিল, তাই ওরা কিছু বুঝতে পারল না। আশিক বলল, তোরা কবে আর কোন ছেলের কথা বলছিস? রেশমি তখন বিস্তারিত ঘটনাটি তিন বন্ধুকে বলে। দিদার বলল, তাহলে তো বেশ ভালোই হলো, আর একটা দাওয়াত খাওয়ার সুযোগ হয়ে যাবে আবার। ছেলের নাম কি রে, আর কি করে, জানতে চাইল জুজু। নাম মাহিত, ইঞ্জিনিয়ার। অর্ষা বলল, বাড়িতে বলছিস ছেলে পছন্দ হয়েছে? ডিরেক্ট বলিনি, সিভিটা দেখে বলছি এটা ভালোই, 2-3 দিনের মধ্যেই দেখতে আসতে পারবে। যাক, খুশির খবর পেলাম। তোর মেসেজ দেখে তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, বলল অর্ষা। রেশমি তখন খিলখিল করে হেসে উঠে। আহিল অর্ষার উদ্দেশ্যে বলে, আমি 8টার দিকে তোকে নিতে আসবো। ঠিক আছে। 2 দিন পরই ছেলেপক্ষরা রেশমিকে দেখতে গিয়েছিল। আর খুশির খবর হচ্ছে সকলে রেশমিকে পছন্দ করেছে। আজ ছেলে বাড়ির সকলে আসবে বিয়ের কথা পাকাপাকি করতে। খুশিতে রেশমির চোখে ঘুম উবে গেছে। সকাল সকাল সে তার 4 বান্ধবীকে কল করে ইমার্জেন্সি বাড়িতে যেতে বলেছে। লামি আর জুয়ের জন্য হুট করে যাওয়াটা কষ্টকর হলে নিহাল এবং সুহানের সাপোর্টের জন্য শ্বশুর শাশুড়ি কেউ কোনো আপত্তি করেনি। অন্যদিকে অর্ষা আবশ্য শ্বশুরবাড়ি কম, বাপের বাড়ি বেশি বলা যায়, তারা এক বাড়িতে রাজি হয়ে গিয়েছে। রেশমির বাসায় গিয়ে অর্ষা ফোন নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। ভাবি থেকে ফেরার ফোন নাম্বার নেওয়ার পর সেই দিনই কল করেছিল। দুর্ভাগ্যবশত নাম্বার সেদিন অফ ছিল। এরপর যতবার ট্রাই করছিল নাম্বার বন্ধই ছিল। আজ সকালে কেয়া নিজেই ফোন করছিল, বলেছে বিকেলের দিকে ফোন দিয়ে কথা বলবে, এজন্য অর্ষা এত অস্থির হয়ে রয়েছে। রেশমি সাজগোজ নিয়ে ব্যস্ত। কোন শাড়ি পরবে, কিভাবে সাজবে, নানা রকম প্রশ্ন। রীতিমতো জুই আর লামি বিরক্ত হয়ে গেছে রেশমি এমন পাগলামিতে। বিরক্ত হয়ে লামিয়া চিৎকার করে অর্ষাকে ডাকে। ডাক শুনে অর্ষা তড়িঘড়ি করে বারান্দা থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে? রেশমিকে কিছু বলবি? 2 ঘন্টা ধরে কোন শাড়ি পরবে সেটাই নাকি বুঝছে না। ততক্ষণ ধরে ইউটিউবে একটা পর একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেখছেন। একটা সাজও নাকি ওর পছন্দ হচ্ছে না।
মেজাজ গরম হয়ে যাচ্ছে পুরা। রেশমি মুখ গোমরা করে বসে আছে ড্রেসিং টেবিলের সামনে। অর্ষা পিছন থেকে ওর গলা জড়িয়ে ধরে বলল, আজ তোর বিয়ের ডেট ফিক্সড হবে। বিয়ে তো আর হবে না, তাহলে এত সাজবি কেন তুই? রেশমি মুখটা ইনোসেন্ট মতো করে বলল, আরে মাহির আজই প্রথম আসবে। এই কয়েকদিন বাড়ি থেকে অনেকবার কেউ না কেউ এসেছে, কিন্তু মাহি আসেনি। সে যে রেস্টুরেন্টে একবার দেখেছিল, ওর তো মনে হয় মনে নেই। তাহলে সাজবো না একটু সুন্দর করে? তোরা ফোনে কথা বলিসনি একবারও? বলেছি, সে তো আমার ছবিও দেখেছে। তা বলে সে নাকি খেয়াল করেনি সেই দিন কোনো মেয়ের সাথে ধাক্কা খেয়েছিল। অর্ষা হেসে ফেলে। খাটের ওপর বিছিয়ে রাখা বিভিন্ন রকমের শাড়ি থেকে মেরুন রঙের একটা শাড়ি তুলে নেয়। পেছন থেকে শাড়িটা গায়ে জড়িয়ে ধরে বলে, এই শাড়িটা তোকে সুন্দর লাগবে। রেশমি হেসে বলে, ওকে ডান, এটাই পরবো। রেশমি রেডি হতে হতে ছেলেপক্ষের সবাই চলে আসে। কিছুক্ষণ বাদে যখন রেশমিকে সবার সামনে নিয়ে যাওয়া হয়, সকাল তখন চমকে ওঠে। রেশমি তখনও অবধি সকালকে দেখেনি। হর্ষার সাথে হালকা সকাল একটু কনফিউশন ছিল পাত্রী কে তা নিয়ে। রেশমি নত করে রাখা মুখ দেখে সকাল আন্দাজ করে নেয় তার হবু ভাবি রেশমি। তাহলে আহিলের সাথে যে সম্পর্ক ছিল ব্রেকআপ হয়ে গেছে? অসংখ্য প্রশ্ন তার মনের ভিতর ঘুরপাক খাচ্ছে। এই কয়েকদিন সে নানুর বাসায় ছিল বলে রেশমির ছবি দেখেনি, আর দেখলেও আসতে পারেনি। আজ সরাসরি যে তার জন্য এমন চমক অপেক্ষা করছিল তা সে ক্ষুণাক্ষরে টের পায়নি। ডেট ফিক্সড করার কথা তোলার পর সকাল বল, আমি ভাবির সাথে একটু কথা বলি। সেলিনা বেগম হেসে বলল, আচ্ছা যা। এরপর রেশমির দিকে তাকিয়ে বলল, তোমার ননদিনীকে নিয়ে যা। রেশমি এবার সকালের দিকে তাকিয়ে চমকে যায়। সবকিছু কেমন ঘেটে যাচ্ছে। মাহির সকালের ভাই, হায় আল্লাহ, সে নিজেও তো এবার সারপ্রাইজড। আচ্ছা, সকাল যদি এখন আহিলের বিষয়টা বাসায় বলে দেয় তাহলে সে সর্বনাশ এবার হবে রে ভাই। ভয়ে ভয়ে সে সকালকে নিয়ে বাড়ির ছাদে গেল। আড়ালে গিয়ে সকাল জিজ্ঞেস করলো, আপনার না আহিলের সাথে রিলেশন ছিল? ভাইয়াকে কেন বিয়ে করছেন তাহলে? রেশমি ভয়ে অস্থির চিত্রে বলে, আসতে বলো। আমি আমার প্রশ্নের উত্তর পাইনি। আহিলের সাথে কি আপনার ব্রেকআপ হয়ে গেছে? রেশমি এবার বুঝিয়ে বলল, আরে কিসের ব্রেকআপ? আহিল আমার খুব ভালো বন্ধু। আমাদের একটা গ্যাং আছে, নাম গ্যাঞ্জাম পার্টি। নামটা আমাদের দেওয়া নয়, অন্যদের দেওয়া। আসলে আমরা সবসময় একটা না একটা গ্যাঞ্জাম করতাম, তাই এরকম একটা নাম দেওয়া। এইটুকু বলে রেশমি হেসে ফেলে। কলেজে কাটানো মুহূর্তগুলো কথা মনে পড়ে যায় তার। অর্ষা সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রেশমি আবার বলা শুরু করে, আমাদের গ্যাংয়ের সদস্যরা হচ্ছে আমি, অর্ষা, লামিয়া, জুই, আহিল, আশিক আর দিদার। আমরা খুব ভালো বন্ধু, মানে খুবই ভালো বন্ধু। একজন আরেকজনের প্রাণ বলতে পারো। আমাদের কখনো কারো প্রতি বন্ধুত্ব ভালোবাসা ব্যতীত অন্য কোনো আকর্ষণ বা ভালো লাগা কাজ করেনি। সে বন্ধুত্ব বন্ডিং ছিল, আছে, আর সারা জীবন থাকবে। তুমি আহিলের পিছনে বেশ ভালোভাবে লেগেছিলে, আর আহিল চাইছে না কোনো রকম সম্পর্কে জড়াতে। অন্যদিকে তুমিও ওর পিছু ছাড়ছিলে না, তাই বাধ্য হয়ে আমাকে ওর গার্লফ্রেন্ড সাজিয়ে কথা বলিয়েছে তোমার সাথে। এসব সত্যি তো ভাবি? আলবাত সত্যি, একটা কথাও মিথ্যে নয়। আমার সাথে যে একটা মেয়ে এলো না তখন, ওর নাম অর্ষা, সম্পর্কে আহিল ভাবি হয়। মানে ওর আপন বড় ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, বুঝেছো? আমার রুমে আরো দুজন আছে, লামিয়া আর জুই। আশিক, দিদা আর আহিল একটু করে চলে আসবে। তখনই বুঝতে পারবে আমি সত্যি বলছি কি নাকি মিথ্যে। সব শুনে সকাল ক্রুদ্ধ হাসি দিয়ে মনে মনে বলে, এবার কোথায় পালাবে আহিল্যা? এরপর সে খুশিতে আনন্দে আৎফুল্ল হয়ে রেশমির গালে চুমু খেয়ে বলে, থ্যাংক আমার ভাইয়াকে বিয়ে করার জন্য, না হলে তো সত্যটা জানতে পারতাম। রেশমি হেসে ফেলে। বুকের উপর থেকে ভয় নামক ভারী পাথরটা নেমে গেছে। সে সকালের হাত ধরে বলল, তোমার ভাইয়াকে এসব বলিও না প্লিজ। সকাল ওকে আশ্বস্ত করে বলো, চিন্তা নেই ভাবি, আমি কিছুই বলবো না। ভাইয়া অনেক ফ্রি মাইন্ডের আছে, আপনি নিজেই নিজে চাইলে সব শেয়ার করতে পারতেন। তবে না বলাই ভালো আপাতত, নয়তো ভাইয়া যদি আমার এসব কাণ্ড কারখানা জানে তাহলে আমি শেষ। আরে জানবে না, তুমি নিশ্চিন্তে থাকো। সকাল আর
রেশমি আরো কিছুক্ষণ থাকে ছাদে, দুজনে গল্পগুজব করে। আহিল সম্পর্কে নানা রকম গল্প উন্মুখ হয়ে শুনতে থাকলো সকাল। তার যে কি রকম খুশি লাগছে তা বোধ করি ভাষা প্রকাশ করা যায় না। দুজনে নিচে নেমে আসে। ততক্ষণে আহিল, আশিক আর দিদা চলে এসেছে। সকাল দেখে আহিলের চোখ ছানা বড়া। অন্যদিকে আহিল এমন রিয়াকশন দেখে সকাল মুখ টিপে হাসে। বিয়ের ডেট ফিক্সড হয়েছে। 4 দিন পর রোজা শুরু হবে, তাই ঈদের পরের দিন সকলে খাওয়া দাওয়া করে যাওয়ার সময় হয়ে যায়। সুযোগ বুঝে সকাল গিয়ে আহিলের পাশে দাঁড়ায়। সবার দৃষ্টি আড়ালে ফিসফিস করে বলে, তৈরি থাকেন আপনি। নাটক যে কত প্রকার ও কি কি সেসব এবার আমি আপনাকে বোঝাবো। আহিল চোখ বড় করে তাকিয়ে থাকে। কি রকম সাংঘাতিক মেয়ে। সকাল বাঁকা হাসি দিয়ে সবাই থেকে বিদায় নিয়ে চলে যায়। আহিল বিরক্ত হয়ে মনে মনে বলে, রেশমির জন্য কি দুনিয়াতে ছেলের অভাব পড়েছিল? এই মেয়েটার ভাইয়ের সাথে বিয়ে ঠিক হওয়া লাগলো। ধ্যাত, জীবনটাই তেজপাতা বানিয়ে দিব এবার। 7টার দিকে অর্ষাকে সাথে নিয়ে বাড়িতে ফিরে আহিল। অর্ষার মন মেজাজ খুব খারাপ। কেয়া ফোন করবে বলে করলো না। সে ফোন দিয়েও নাম্বার বন্ধ পাচ্ছে। এরকম করার মানে কি? বাড়িতে গিয়ে রেস্ট নেওয়ার জন্য আগে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে শুয়ে থাকে কিছুক্ষণ। ঘুমে চোখ ঘুমে চোখ লেগে আসছিল সে মুহূর্তেই আননোন একটা নাম্বার থেকে কল আসে। ঘুম জড়ানো কণ্ঠে ফোন রিসিভ করে সালাম দেয় অর্ষা। ওপাশ থেকে সালামের উত্তর আসে কেয়ার কণ্ঠ থেকে। তড়াক করে শোয়া থেকে উঠে বসে অর্ষা। কি করছিস? জিজ্ঞেস করলো কেয়া। এতক্ষণে ফোন দেওয়ার সময় হলো? কখন ফোন করার কথা ছিল? রাগ করিস না, আমার ফোনে কিছুদিন ধরে সমস্যা। আজ সকালে ঠিক করে এনে তোকে কল করেছিলাম। দুপুরের দিকে আবারও একই সমস্যা, তাই বিকেলে ফোন দিতে পারিনি। এখন তোর ভাইয়ার ফোন থেকে ফোন দিলাম। অর্ষা কথা খুঁজে পাচ্ছে না। কত কিছুই তো বলার ছিল তার। তাহলে এখন কেন বলতে পারছে না? কেয়া নিজে থেকেই বলল, আমার উপর তোর খুব রাগ, তাই না? অর্ষা মলিন কণ্ঠে বলে, কেন কলে এমন আপু? কেয়া অপরাধী কণ্ঠে বলল, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তখন সিচুয়েশনটা এমন ছিল যে অন্য কিছু ভাবার সুযোগ আমার ছিল না। তোর ভাইয়াটাকে ঠকানো আমার পক্ষে সম্ভব ছিল না। তুমি তো কখনই তার কথা আমায় বলনি। ভেবেছিলাম সময় হলে বলবো, কিন্তু তার আগেই যে সবকিছু এমন এলোমেলো হয়ে যাবে বুঝতে পারিনি। এভাবে পালানো উচিত হয়নি তোমার। তুমি আহিলের ভাইকে সবটা বলতে তো পারতে। বিয়ে শপিং করলে যখন, তখনও কি বলতে পারোনি? সাহস হয়নি তখন। একটু সাহসের অভাবের জন্য মানুষটাকে হার্ট হতে হয়েছে। দু পরিবারকে অপমানিত হতে হয়েছে। কেয়া চুপ করে থাকে। বলার মতো উত্তর নেই তার কাছে। দীর্ঘশ্বাস নিয়ে অর্ষা বলল, বাদ দাও, যা হওয়ার হয়েছে। কিন্তু তুমি আমার সাথে কেন কোনো যোগাযোগ করনি? রেজাল্টের দিন কেন ওভাবে কল রেখে দিয়েছিলে? আমার জন্য তোকে সাফার করতে হয়েছে। কোন মুখে তোর সাথে কথা বলতাম? কখনো তোর মুখোমুখি হওয়ার সাহস আমার নেই। এজন্য কি তুমি আমার সামনে আসবে না কখনোই? যা হয়ে গেছে তা কি এখন আর আমরা বদলাতে পারবো? কেয়া নিরুত্তর। অর্ষা বলল, কবে দেখা করবে আমার সাথে? জানি না। জানি না মানে? এটা আবার কেমন কথা? বিয়ের পর দেখি খুব স্বার্থপর হয়ে গেছো। ভাইয়া কোথায়? দাও দেখি তার সাথে কথা বলি। বাজারে গেছে, আসলে কথা বলিয়ে দেব। উনি জানে আমার কথা? সব জানে। বাহ, শুধু আমি কিছু জানি না। সবকিছু হলো তোমাদের জন্য। মাঝখান থেকে শাস্তি আমায় পেতে হলো। এমনকি তুমিও কোনো যোগাযোগ করোনি। মনে তো হয়েছিল সবকিছুর জন্য বোধহয় আমি দায়ী ছিলাম। এভাবে বলিস না সোনা, তোর কোনো ফল ছিল না। একটা কথা বলি, কি তুই কি তার সাথে সুখী নোস? অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আল্লাহ ভালো রেখেছে আপু। একটা সত্যি কথা কি জানিস? আমার মন কেন জানি তোদের একসাথে দেখতে চাইতো। আমি মাঝে মাঝে ভাবতাম তোদের বিয়ের কথা। কে জানতো তোমার ভাবনাই যে একদিন সত্যি হয়ে যাবে। আচ্ছা শোন, তোকে একটা গুড নিউজ দিই। দাও দাও, তুই খালামণি হবি। কি মজা করছো? ওহ সত্যি। অর্ষা খুশিতে আত্মুল্ল হয়ে বলে, আল্লাহ, আজকে কতগুলো খুশির খবর পেলাম আপু, বিশ্বাস করো।
আমার ইচ্ছে করছে তোমায় শক্ত করে জড়িয়ে ধরতে। আমার সব রাগ অভিমান পানি হয়ে গেছে এই খবর জানার পর। কয় মাস চলছে? 3 মাস। শোন, আপু কিন্তু জানে না। তুই আগেই বলিস না কিছু। আচ্ছা বলবো না। তুমি প্লিজ আমার সাথে দেখা করো। আমি তোমায় না দেখে আর থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, তুই এত অস্থির হোস না। তোর ভাইয়া আসলে তোর সাথে কথা বলিয়ে দেব। তখন তোরা দেখা করার বিষয়ে কথা বলে নিস। আরে লক্ষ্মী বোন আমার, তোর শ্বশুরবাড়িতে আমার কথা কিছু জানাস না প্লিজ। ঠিক আছে। কথা শেষ করে আসা ইচ্ছে করছিল খুশিতে নাচতে। সবকিছু যেন ভালোই হচ্ছে। ভয় হয় কোনো খারাপ সংবাদ যেন আর না আসে। এখন থেকে যেন সবটা শুধু ভালোই হয়। সব ভালো গেলেও ভালো যাচ্ছিল না আহনাপের সাথে অর্ষার সময়গুলো। ইদানিং আহনাপের ভীষণ ব্যস্ততা। আগে তো আগ বাড়িয়ে ফোন দিত, মেসেজ করতো। এখন কিছুই হয় না। অর্ষা ফোন দিলে কথা হয়, নয়তো না। প্রথম ভালোবাসা দেখিয়ে এখন সব ভালোবাসা ডুবো মেরেছে। রাগও হয়, খারাপও লাগে। সবচেয়ে বেশি হয় কষ্ট। মানুষ তাই বলে এমনভাবে বদলে যায়। তাহলে অল্প সময়ে জন্য ভালোবাসা না দেখালেই পারত। কাল থেকে প্রথম রোজা শুরু। সন্ধ্যা থেকে সেহরির জন্য নানান পদের রান্না করছে আমেনা বেগম আর অর্ষা। ঈদ আমেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমেনা বেগম রান্না করতে করতে অর্ষাকে বললেন, আহনাবটা থাকলে কত ভালো হতো এখন। ছেলের কাজই শেষ হয় না। কবে আসবে কে জানে। অর্ষা মনটা খারাপ হয়ে যায়। সে তো নিজেই আহনাপের প্রতীক্ষা দিন গুনছে। রান্না বান্না শেষ করে রাতে খেয়ে দিয়ে সবাই আজ আগে ঘুমিয়ে পড়ে। সেহরির আগে উঠে তাহাজ্জুদ পড়বে বলে আজ আর কেউই রাত জাগেনি। রাত তখন 1টা বাজে। চোখের ওপর আলো পড়ায় ঘুম পাতলা হয়ে যায় অর্ষার। পাশ থেকে তখন মৃদু ধাক্কা আসে। আরে সরো না একটু, আমাকে শুতে দাও। নিতু নিতু চোখে অর্ষা তাকায়। রুমের লাইট জ্বালানো। সে তো লাইট বন্ধ করে রেখেছিল। পাশে তাকিয়ে এবার সে চমকে যায়। আহনাব, স্বপ্ন নাকি সত্যি? সে লাফিয়ে উঠে বসে। কাঁথা বালিশ টেনে বুকের ওপর দিয়ে জড়সড় হয়ে বসে থাকে। ভয় পেয়েছো? খুব বোঝা যাচ্ছে। আহনাব ভুরু কুঁচকে বলল, অমন করছো কেন? ভয় পেয়েছো? অর্ষা তুতলে বলে, আপনি কবে এসেছেন? কখন এসেছেন? অর্ষা ভয় পাওয়া দেখে আহনাব দীর্ঘশ্বাস নেয়। উঠে বসে বলে, দিতে চাইলাম সারপ্রাইজ, আর তুমি পেলে ভয়। ঘরের মাঝে পিনপতন নীরবতা। অর্ষা হতবিলম্ব হয়ে তখনও তাকিয়ে আছে। কানে বাজছে আহনাপের বলা কথাগুলো। স্বপ্ন নিশ্চয় এতটা বাস্তব হয় না। আহনাব তার উত্তরের জন্য কিছুক্ষণ অর্ষার মুখপানে তাকিয়ে থাকে। অবশেষে বিরক্ত হয়ে বলে, এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? অর্ষা ফাঁকা ঢোক গিলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপান্বিত কণ্ঠে বলে, এটা কিভাবে সম্ভব? অসম্ভবকে কি আছে এখানে? আপনি এখানে কেন? আজব ধরনের প্রশ্ন তো। আমার ঘরে আমি থাকবো না তো কে থাকবে? আমি বলতে চাইছি, আপনি বাংলাদেশে কেন? মন চাইলো তাই চলে এলাম। তোমার কোনো সমস্যা? তর্ক বিতর্ক দ্বারা অর্ষা এতটুকু শিওর হলো যে সামনে বসা থাকা আহনাব স্বপ্ন বরং বাস্তবের আহনাব। অর্ষা গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, হঠাৎ করে চলে এলেন? এসেছি আরো আগে। বন্ধুদের সাথে ছিলাম। বাসায় এসেছি কিছুক্ষণ আগে। তোমার ঘুম এত গভীর কেন? কতক্ষণ রুমের ভিতর ঘুরঘুর করলাম, উঠলেই না। এখন যে একটু ঘুমানোর জন্য শুয়েছি, অমনি উঠে গেল। লাইট জ্বালিয়ে রেখেছেন তাই। ও, মনে ছিল না। বাড়ির কেউ জানে না আপনি এসেছেন? জানে? সবাই জানে। তোমার ঘুম ভাঙতে আমি নিষেধ করেছিলাম। ভেবেছিলাম তুমি আমায় একা পেলে, একা দেখলে কেমন করো সেটা দেখব। এখন তো নিজেকে আমার ভূত বলে মনে হচ্ছে। ভূত মনে হচ্ছে কেন? যে রিয়াকশন দিয়েছো দেখে তো মনে হচ্ছে এখনই হাউমাউ খাও বলে তোমার ঘাড় মটকাবো। এত আজে বাজে কথা কিভাবে বলেন? এটা কি আপনার নতুন রূপ? নতুন রূপ আবার কি? আমি কি গিরিগিটি যে ক্ষণে ক্ষণে রং বদলাবো? অসা বিড়বিড় করে বলল, তার চেয়ে কম কি? কিছু বললে? না না, অবশ্যই কিছু বলেছ। তোমার ঠোঁট নাড়ানো দেখেই বোঝা যাচ্ছে। আপাতত এসব নিয়ে
কোনো কথা বাড়াতে চাচ্ছি না। আমার ঘুম প্রয়োজন, ঘুমাবো বলেই আহনাফ কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। অর্ষা সেভাবেই বসে থেকে কিছুক্ষণ আহনাফের মুখের দিকে তাকিয়ে থাকে। ফট করে আহনাফ চোখ মেলে তাকানোতে থতমত খেয়ে যায় অর্ষা। এখন নিশ্চয় আবার উল্টোপাল্টো কিছু বলে লজ্জা ফেলবে। আহনাফ এমন কিছুই করল না, যে শান্ত কণ্ঠে বলল, লাইটটা নিভিয়ে দাও। অর্ষা লাইট নিভিয়ে দেওয়ার জন্য খাট থেকে নামছিল, তখন আহনাফ পিছন থেকে বলে, আমার যদি খুব দেখতে ইচ্ছে করে তাহলে ডিম লাইট জ্বালিয়ে দিও, অন্ধকারে তো আমায় দেখতে পারবে না। অর্ষা স্তব্ধ হয়ে যায়। লাইট নিভিয়ে দিল, তবে ডিম লাইট জ্বালানো না। নিজের জায়গায় শুয়ে পড়ল। এই যে মানুষ ভাবে আপনি অনেক গম্ভীর, রাগী, চাপা স্বভাবের, শান্তশিষ্ট, ভাজা মাছটা উল্টে খেতে পারেন না, এমন একটা ভাব, কিন্তু আসল সত্যটা হচ্ছে আপনি চরম লেভেলের ফাজিল। সেটা কেউ জানে না। অর্ষার কথা শুনে আহনাফ মুচকি মুচকি হাসে। অন্ধকারে অর্ষা অবশ্য হাসিটা দেখতে পায়নি। কথাগুলো বলে ভয়ও লাগছে, আবার ধমক না দিয়ে বসে। আহনাফ স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলল, সবাই তো আর বউ নয়। অর্ষা বলার মতো এবার আর কিছু খুঁজে পেল না। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিল অর্ষা। অ্যালার্মের শব্দ অর্ষার ঘুম না ভাঙলেও আহনাফের ঘুম ভেঙে গেছে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ার বিরক্ত হলো কিছুটা। ঘুম ঘুম চোখে অর্ষা বালিশের পাশে থাকা ফোন নিয়ে অ্যালার্ম অফ করলো। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ও ঘুম এলো না। এর মাঝে ঘরে দরজার কড়া নাড়ার শব্দ হয়। মেজাজই খারাপ হয়ে গেল আহনাফের। ঘুমে ঢুলঢুল হয়ে দরজা খুলে আমেনা বেগমকে দেখতে পেল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি কেন ডাকতে এসেছো মা? সেহরির জন্য তো এখনো অনেক সময় আছে। আরে, অর্ষাকে ডাকতে এসেছি আমি। তাহাজ্জুদ পড়বে বলছিল, উঠিনি এখনো। আহনাফ এবার পেছনে তাকিয়ে বলল, না, কুম্ভকর্ণের মতো এখনো ঘুমাচ্ছে। যা গিয়ে ডেকে তোল, নামাজ পড়তে আসতে বল। আমেনা বেগম কথা শেষ করে চলে গেল। আহনাফ বিছানায় কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকে। এরপর অর্ষাকে ঠেলে বলে, এই মেয়ে, ওঠো। অর্ষা কোনো নড়চড় নেই। আহনাফ মৃদু ধাক্কা দিয়ে ডাকে, তবুও ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধ নেই। একটু নড়ে চড়ে আবারও শুয়ে পড়ে। মেজাজ তুঙ্গে উঠে যায় আহনাফের। খিটমিট করতে থাকে একা একা। আর না পেরে অর্ষার দুবাহু চেপে ধরে শোয়া থেকে উঠে বসা, দুগালে হালকা চাপড় দিয়ে বলো, এই এই, ওঠো ওঠো, এখন আর কিসের ঘুম? নামাজ পড়বে না? অর্ষা নিবু নিবু চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, সময় হয়ে গেছে? অ্যালার্ম তো বাজেনি এখনো। অ্যালার্ম বেজেছে, সময়ও হয়েছে। তোমার কি ঘুম? আমার তো ঘুম ভেঙে গেল। আচ্ছা, আর একটু ঘুমাই। পাগল নাকি? এরপর আর তাহাজ্জুদ পড়ার সময় থাকবে না। যাও, ফিরে এসে উজু করে আসো। কথা বলে সে আর অপেক্ষা করল না, নিজেই অর্ষাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। চোখে মুখে পানি দেওয়ার পর অর্ষা ঘুম সম্পূর্ণ কাটে। সে ফিরে এসে উজু করে নামাজ পড়ার রুমে চলে যায়। আহনাফ আর ঘুমালো না। সেও উজু করে নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদ শেষে সকলে একত্রে সেহরি খেয়ে বসেছে। জহির চৌধুরী আমোদিত কণ্ঠে বলল, আজ পরিবারটা সম্পূর্ণ সম্পূর্ণ লাগছে। রেনু তরকারি বাটি টেবিলে রাখতে এসে বলল, না খালুজান, সম্পূর্ণ তো হয় নাই। তিনি ভুরু কুঁচকে জানতে চাইল, আফরিনের জন্য। ও তো এখনো অন্যের বাড়ি বউ, মেয়ে। ওর আলাদা পরিবার আছে, সংসার আছে। না খালুজান, আমি আফামনির কথা কই নাই। তাহলে? আহির ভাইজানের বউয়ের কথা বলছি। আহির চমকে তাকায় রেনুর দিকে। জহির চৌধুরীর দিকে দৃষ্টি পড়ায় অপ্রস্তুত হয়ে পড়ে। আমেনা বেগম মুচকি হেসে বলে, সময় হোক, তখন ওর বউ চলে আসবে। আহিল তার বিষয়ে প্রসঙ্গটি বদলে ফেলার জন্য বলল, এসব বাদ দাও, ভাইয়ার সারপ্রাইজটা কেমন ছিল বলো। আমেনা বেগম চেয়ার টেনে বসলো। জগ থেকে গ্লাসের পানি ঢালতে ঢালতে বলল, সে কথা বলে আর কি হবে। আমার তো মনে হয়েছে চাঁদের রাতের আগেই আমি চাঁদ দেখে ফেলেছি। মায়ের কথা শুনে আহনাফ কিছুটা লজ্জা পেল। ও লজ্জা পাওয়া মুখ দেখে অর্ষা মুখ টিপে হাসে। দৃষ্টি হারায় না আহনাফে। সে দুপুরো কুঁচকে তাকিয়ে থাকে। অর্ষা তার মুখবায় খেয়াল করে
তরকারি দিতে উদ্যম হলো। চামচ হাতে নিয়ে বলল, তরকারি দিই? আহনাফ চিবিয়ে চিবিয়ে বলল, লাগবে না। ও মা, লাগবে না কেন? এখন পেট ভরে না খেলে সকালে দেখবি ক্ষুধা লেগে যাবে। অর্ষা, ওকে তরকারি দাও, বলল আমেনা বেগম। অর্ষা তরকারি প্লেটে দিতেই আহনাফ বাচ্চাদের মতো করে বিরক্ত মুখে মায়ের উদ্দেশ্যে বলল, বললাম তো নেব না, তাও সবকিছুতে তোমার বাড়াবাড়ি। মায়েরা একটু বাড়াবাড়ি করবি বাবু। আহিল হেসে বলে, এটা তাদের মাগত অধিকার, তাই না মা? আমেনা বেগম মুচকি হাসল। আহনাফ মৃদু ধমক দিয়ে বলল, হয়েছে, তোর আর পাকনামো করতে হবে না, চুপচাপ খা। সেহরি শেষ করে সবাই ফজরের নামাজ আগেই আদায় করে নেয়। ছেলেরা সবাই মসজিদে গেছে, নামাজ শেষ করে আসতে সময় লাগবে। নামাজ শেষ করে আমেনা বেগমকে জোর করে শুতে পাঠিয়ে দিচ্ছে অর্ষা, আর সে রেনুর সাথে হাতে হাতে রান্নাঘরে টুকটাক কাজ, থালা বাসন ধুয়ে দিচ্ছে। ওদের কাজ শেষ হওয়ার পূর্বেই জহির চৌধুরী, আহনাব আর আখিল মসজিদ থেকে চলে এসেছে। ঘরে যাওয়ার পূর্বেই রেনু দাঁত পাটি বের করে হেসে বলল, যান আপা, এবার ঘরে যান, আরাম কইরা একটা ঘুম দেন। রেনু হঠাৎ এমন কথা মানে সে কিছুই বুঝতে পারল না অর্ষা। তবে ঘরে গিয়ে তাকে অবাক হতে হয়েছে। শুধু অবাক নয়, বিরাট অবাক, একদম যাকে বলে পাহাড় সমান, না ভুল হয়েছে সমুদ্র সমান বলা যায়। বিছানার মাঝখানে কোলবালিশ রেখে একপাশে পায়ের ওপর পা রেখে শুয়ে আছে আহনাব। দেখে মনে হচ্ছে অর্ষার যেন অপেক্ষা করছে। অর্ষা দরজা চাপিয়ে দিয়ে সপ্রশ্ন দৃষ্টি তাকিয়ে রয়েছে। আহনাব উঠে বসল, ভাব নিয়ে বলল, ও অবশেষে এলে তাহলে। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অর্ষা কিছু বলল না, সে শুধু শুনবে বোঝাই যাচ্ছে। আহনাব নিচ থেকে বলল, মাঝখানে কোলবালিশটা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের মাঝখানে থাকা বর্ডার। মানে মানে খুব সিম্পল, রোজা রমজানের মাস, সুতরাং দূরত্ব বজায় রাখতে হবে। তোমার ঘুম একদম ভালো না। আপনার ঘুম খুব ভালো। তুমি কি বলতে চাচ্ছ আইডিয়াটা খারাপ? আমি কিছুই বলতে চাচ্ছি না। আপনার কথা শেষ। লাইট নেবা তাহলে? ঘুমাবো না, একটা কথা বাকি আছে। বাংলাদেশ আর পাকিস্তানের বর্ডার বলা ঠিক হয়নি। পাকিস্তানিরা তো আমাদের শত্রু, কিন্তু তুমি বা আমি, আমরা তো আমাদের দুজনের শত্রু নই, তাই না? এজন্য কথাটাকে কারেকশন করা প্রয়োজন। কথাটা হবে বাংলাদেশ এবং ভারতের বর্ডার। ভারত হলো আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু, যুদ্ধের সময় সাহায্য করেছিল, জানো নিশ্চয়। ইয়া মাবুদ, আপনার কি হয়েছে? আপনি হঠাৎ করে এত পরিবর্তন কেন? আপনি কি সত্যি আহনাব? কেমন বোকা বোকা প্রশ্ন করছো এসব? তোমার কি মনে হচ্ছে আমি ঠাকুমার ঝুলি গেছো ভূত? নাকি জানি ওই যে নদীর পাড়ে যে একটা হাফ প্যান্ট পরা, দুদাঁত উঁচু একটা ভূত আছে, সেই ভূত ভাবছো আমাকে? প্লেন উল্টে সাগর ফেলে আসল আহনাবকে নাকানি চুকানি খাইয়ে আমি আহনাব সেজে এসেছি, এটা ভাবছো তুমি? তাহলে অপেক্ষা করো, সকাল হলেই আহনাব চলে আসবে। আর যদি না আসে, তাহলে তো বিশ্বাস করবে আমি আসল আহনাব। অর্ষার মাথা ধরে গেছে, ঝিমঝিম করছে। এখন সত্যি সন্দেহ আছে, এটা কোন আহনাব আল্লাহ ভালো জানে। সে চুপ করে গিয়ে শুয়ে পড়ল। আহনাব বলল, কি হলো, লাইট নেবালে না? না, জ্বালানো থাকুক। আহনাব ঠোঁট টিপে হেসে বলে, বুঝছি তুমি ভয় পেয়েছো, এমন কিছু নয়, ঘুমাও। এরপর সে নিজের মুখের উপর কাঁথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালে একটু বেলা করে ঘুম ভাঙে অর্ষার। আহনাব তখনও ঘুমিয়েছিল। বিছানা ছেড়ে এসে গিয়ে আগে ফ্রেশ হয়ে নেয়। ড্রয়িং রুমে বসে আমেনা বেগম হাদিস বই পড়ছিল। রেনু পাশে বসে মনোযোগী শ্রোতা হয়ে শুনছিল। অর্ষাও নিঃশব্দে গিয়ে পাশে বসে। পড়া শেষ হলে আমেনা বেগম বিস্মিত হয়ে বল, ও মা, তুমি কখন এলে? অর্ষা মৃদু হেসে বলল, অনেকক্ষণ। আচ্ছা শোনো, তুমি তোমার সব বন্ধুদের ফোন দাও, আর তোমার ভাই ভাবিকেও, সবাইকে বলবো আজ আমাদের এখানে ইফতার করতে, বাড়িতে বড় করে ইফতারের আয়োজন করা হবে আজ। ওরা কি আসবে? কেন আসবে না? শ্বশুর শাশুড়ি, স্বামী, ননদ, যারা যারা আছে সবাইকে নিয়ে আসতে বলবে। শুধু কষ্ট করে একটা লিস্ট করবে যে সর্বমোট কতজন আসবে। তোমার বাবাকেও সেই অনুযায়ী ইফতার আনতে বলবো। অ্যাটলিস্ট ইফতার অপচয় করা যাবে না। আচ্ছা, যাও এখন, কল
করে বলো, আহনাপ উঠছে না। ওকে গিয়ে উঠাও, রোজা রেখে এত কিসের ঘুম? আমি ডাকলে রাগ করবে। আচ্ছা, আমি যাচ্ছি। তুমি ওদের ফোন দিয়ে একটা লিস্ট করো। দুপুরের মধ্যে কিন্তু লিস্ট দিতে হবে, ঠিক আছে? অর্ষা রুম থেকে নোটপ্যাড, কলম আর ফোন দিয়ে ছাদে গেল। সাথে রেনু রয়েছে। দুজনে চিলেকোঠার ঘরে বসে আছে। অর্ষা এক এক করে সবাইকে ফোন করছে আর লিস্ট করছে। জুই আর লামিয়া বাদে বাকিদের আসা হবে কনফার্ম জানিয়েছে। কিছুক্ষণ বাদে ওরা দুজনে ফোন করে জানায় সাথে শুধু হাজবেন্ড আসবে, শ্বশুর শাশুড়ি আর কেউ আসবে না। পরে একসময় তারা আসবে জানিয়েছে। লিস্ট করা শেষ হলে জহির চৌধুরীকে দিয়ে আসে অর্ষা। নিজের রুমে যাওয়ার সময় কেয়া ফোন আসে। রুমে আহনাব ছিল বলে সে আর ঢুকলো না। ফোন নিয়ে আবার চলে গেল ছাদে। বিষয়টা ভালো লাগেনি আহনাবের। আবার ভেবে নিয়েছে হয়তো জরুরি কেউ বা জরুরি কোনো ফোন বলতে সেটা তার সামনে বলা যাবে না। মনটা এসব বলে বুঝ দেওয়ার চেষ্টা করছিল। মনে বুঝে নারাজ, মনের খচখাচানি বন্ধ হয় না। আহিল তখন ডাকতে আসে, বাবার সাথে বাইরে যেতে হবে। দুই ভাই আর বাবা মিলে বাইরে যায় খাওয়ার বন্দোবস্ত করতে। বাড়িতে আমিনা বেগম, অর্ষা আর রেনু টুকটাক কাজ গোছানোর কাজে শুরু করে দেয়। বিকেলের দিকে সবাই আসতে শুরু করেছে। রেশমি একা আসেনি, সাথে সকালও এসেছে। সবাইকে চমক দিয়ে সকাল অর্ষাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছেন ভাবি? অর্ষা অপ্রস্তুত ভাবে হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। এর এমন আচরণে রেশমি বোকা বনে যায়। ওর রিয়াকশন বুঝতে পেরে সকাল বলল, উফ, সরি আপু, আসলে আপনার বান্ধবীকে ভাবি ডাকতে আপনাকে ডেকে ফেলেছি। সমস্যা নেই, বসো। সকাল রেশমির সাথে সোফায় বসলো। আশেপাশে তাকিয়ে আহিলকে খুঁজছে। রেশমি ফিসফিস করে বলে, এবার চোখ ঘোরানো বন্ধ করো নরদিনী, যাকে খুঁজছো সে এখন বাসায় নেই। সকালও রেশমির মতো ফিসফিস করে বলো, কখন আসবে? বলতে পারি না, সন্ধ্যা কিছু আগ যদি জহির চৌধুরী, আহনাফ, আহিলের সাথে আরো কয়েকজন লোক এসেছে ইফতার নিয়ে। সকাল আসার সাথে ওর রুমে এসেছে। সে নিজে থেকেই বায়না করেছে বাড়িটা দেখবে বলে, কিন্তু অর্ষাকে দেখাতে হবে সাথে থেকে। রেশমি হবু ননদ বলে অর্ষা বারণও করতে পারল না। তাই সকালকে ঘুরে ঘুরে সব দেখিয়ে এখন নিজের রুমে দেখাতে এনেছে। সকাল পুরো রুম চোখ বুলিয়ে বলল, এই রুম আপনি থাকেন? হ্যাঁ, ভাইয়া থাকে না? অর্ষা অপ্রস্তুত হয়। এই মেয়ে দেখি তার চেয়েও বোকা বোকা প্রশ্ন করে। সে স্বাভাবিক কণ্ঠে বলল, যখন দেশে আসে তখন থাকে, যখন থাকে না তখন আপনার একা থাকতে ভয় করে না? ভয় করবে কেন? কত কারণেই তো ভয় করে। আমার ভয় করে না, আপনি খুব সাহসী। সবাই আমায় ভীতু বলে, ভুল বলে। যে রুমে একা থাকে সে আবার ভীতু হয় নাকি? তোমার সাথে কে থাকে? রাতে দাদি থাকে। একটু থেমে বলল, আপু, এবার চলেন ড্রয়িং রুমে যাই। আচ্ছা চলো। সকাল আগে বের হয় রুম থেকে। আহনাব আর আহিল তখন তাদের রুমের দিকে যাচ্ছে। আহনাব কিছুটা পিছিয়ে আহিল। অর্ষা রুম থেকে বের হওয়ার সময় দরজার পাপোশ সরে অর্ধেক আলমারির নিচে চলে গেছে। তাই সে নিচে বসে পাপোশ ঠিক করার জন্য। সেই সময় আহনাব ভিতরে ঢুকছিল আর অর্ষা উঠে দাঁড়ায়। আচমকা সামনে আসায় আহনাব ভয়ে চমকে উঠে বলে, এদিকে সকালকে এখানে দেখে আহিলও চমকে যায়। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসে, আহনাব এবং আহিল একসাথে দোয়াটি বলে ফেলায় দুজনে দুজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করে। অর্ষা এবং সকাল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ওদের দিকে।